এই ভিডিওটা আর 5টা সাধারণ সাজেশন ভিডিওর মতো একদমই নয়। মাধ্যমিক 2026-এর জন্য আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টারটাকে আমি মোট 5টা বিজ্ঞানসম্মত ভাগে ভাগ করেছি। গাদা গাদা প্রশ্ন নয়, বরং প্যাটার্ন মেনে শুধুমাত্র সেই প্রশ্নগুলোকেই বেছে নিয়েছি যেগুলো পরীক্ষার হলে আসবেই আসবে। গ্যারান্টি দিচ্ছি এগুলো যদি ফলো করো তাহলে প্রশ্ন কমন পাবেই। আজ আমি প্রশ্নের সাথে গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট হিন্টসও দিয়ে যাব। আর যদি উত্তর সহ পিডিএফ চাও, সেই খাটনি খাটতেও আমি রাজি আছি। কন্ডিশন একটাই, ভিডিওটা বেশি করে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে কমেন্টে মাত্র 30 জন মতো জানাও যে তোমাদের পিডিএফ লাগবে। 30 জনের আবদার পেলেই আমি সব প্রশ্নের উত্তর রেডি করে একটা পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর পিন্ড কমেন্টসে আপলোড করে দেবো। তারপর তোমরা চাইলে সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করেও পড়তে পারো। তো চলো শুরু করা যাক, বেশি সময় না নষ্ট করে। তো আমাদের প্রথম যে টপিক সেটা দেখে নেওয়া যাক। প্রথম টপিক আমাদের বলছে বন্ধন গঠনের কারণ। আমাদের প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ 1 নাম্বার অথবা 2 নাম্বারের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন কি বলছে যে রাসায়নিক বন্ধন ক প্রকার ও কি কি। এটা এমনিই দেওয়া হয়েছে, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন তোমাদের সিলেবাসের অ্যাকর্ডিং। তারপরের প্রশ্ন দুটো আমাদের ইম্পর্টেন্ট, দ্বৈত সূত্র এবং অষ্টক সূত্র কাকে বলে এবং তার উদাহরণ পড়ে নেবে। তারপর বলা হচ্ছে অষ্টক সূত্রের ব্যতিক্রমী যৌগের উদাহরণ দাও। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা আমাদের বলতে পারে কোনো কোনো যৌগে অষ্টক নীতি মান্যতা পায় না, এমন কয়েকটি উদাহরণ দাও। কি কি হতে পারে? আমাদের হতে পারে LiH, যেখানে কি আমাদের দ্বৈত সূত্র ভ্যালিড হয়, আমাদের কিন্তু অষ্টক সূত্র খাটে না। এছাড়া কি হতে পারে? আমাদের হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড, যেরকম কি আমাদের BF3। তাছাড়া হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড, যেরকম আমাদের PCl5, IF7, SF6। তাহলে এগুলো কিন্তু আমাদের হতে পারে। তারপর বলছে রাসায়নিক বন্ধন বা সংযোজনের কারণ কি। রাসায়নিক বন্ধন বা সংযোজনের কারণ আমরা যখন ক্লাস 11-এ উঠবো তখন একটা গ্রাফ পড়বো, যেখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের রাসায়নিক বন্ধন করা হয় পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজের জন্য, তাহলে স্টেবিলিটি ইনক্রিজ করে এবং রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করে। বাট আমি এখানে হঠাৎ এই প্রশ্নটা কেন দিলাম, কারণ আমাদের বলতে পারে যে ম্যাচ দ্য কলামের প্রশ্ন আসলো, সেখানে বাম পাশে থাকলো আমাদের রাসায়নিক বন্ধন গঠন এবং ডান পাশে থাকলো আমাদের অপশন হিসেবে সুস্থিতি লাভ। তাহলে কিন্তু তখন আমাদেরকে টিকমার্ক করতে হবে এই অপশনটার সাথে এই অপশনটার। ঠিক আছে, তাই জন্য আমি উত্তরটা কি মনে রাখবো, যে সুস্থিতি লাভের জন্য আমরা রাসায়নিক বন্ধন গঠন হয়। বোঝা গেল? এইবার আমাদের প্রশ্ন আসতে পারে যে একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও, একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও, একটি গ্যাসীয় সমযোজী যৌগের উদাহরণ দাও। তাহলে এরকম প্রশ্ন কিন্তু আমাদের আসতেই পারে। উদাহরণ হিসেবে আমাদের তখন কি বলতে হবে? উদাহরণ হিসেবে আমরা কঠিন হিসেবে বলতে পারি আমাদের আয়োডিন, কঠিন হিসেবে আমরা বলতে পারি চিনি, তরল হিসেবে হিসেবে আমরা বলতে পারি জল, ইথাইল অ্যালকোহল, গ্যাসীয় হিসেবে আমরা বলতে পারি হাইড্রোজেন, নাইট্রোজেন, আরো অনেক হতে পারে। কমেন্ট বক্সে বাকিগুলো জানিও। আচ্ছা, তারপর আমাকে বলবে যে আয়নীয় বন্ধন সম্পর্কিত প্রশ্ন কি কি হতে পারে। তাহলে এটা আমাদের সেকেন্ড টপিক। সেকেন্ড টপিকের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। সেকেন্ড টপিকে, আচ্ছা আমি একটা কথা বলে দিচ্ছি যে আমাদের হয় আয়নীয় বন্ধনের গঠন একটা প্রশ্ন আসবে, আর না হলে আমাদের সমযোজী বন্ধনের গঠন একটা প্রশ্ন আসবে। তাহলে গঠন হয় আমাকে আয়নীয় বন্ধনে দিচ্ছে, নয় আমাকে সমযোজী বন্ধনে দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে তুমি কি গঠন করতে পারো? গঠন যদি না করতে পারো তাহলে তোমার কাছে এখনো সুযোগ আছে গঠন শিখে নেওয়া, কারণ গঠনের প্রশ্ন আসবেই। এবার গঠন যদি তোমরা পদ্ধতি শিখে নাও তাহলে এই 2 থেকে 7 অব্দি প্রশ্ন, সবকটা প্রশ্ন কিন্তু তোমার কাছে একটাই প্রশ্ন, কারণ তুমি কিন্তু একটাই পদ্ধতি অ্যাপ্রোচ করবে। কোসেলের ধারণা কি? কোসেলের ধারণা কিন্তু সেটাই যেটা আমাদের NaCl বা অন্য কোনো আয়নীয় যৌগ গঠন পদ্ধতির ক্ষেত্রে লাগাই। একটা তড়িৎ ধনাত্মক মৌল অর্থাৎ ধাতুর মৌল, তার পরমাণু কি করবে? এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করবে। অপরপক্ষে একটা তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ অধাতুর মৌল, সে ওই এক বা একাধিক বর্জিত ইলেকট্রনকে গ্রহণ করবে, করে অ্যানায়নে পরিণত হবে। ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর স্থিতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে একটি আয়নীয় যৌগ গঠন করবে। এটাই হচ্ছে আমাদের কোসেলের ধারণা। এবং সেই ধারণার ভিত্তিতেই কিন্তু আমাদের NaCl এর গঠন করতে দিতে পারে, KCl এর গঠন করতে দিতে পারে, NaF এর গঠন করতে দিতে পারে। তাহলে এগুলো কিন্তু সব একই প্রশ্ন, শুধু কম্পাউন্ড গুলো আমাদের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি আমাদের সমযোজী বন্ধন, আমাদের থার্ড টপিক। সমযোজী বন্ধন থেকে কি প্রশ্ন দিতে পারে? আমাদের বলতে পারে সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী যৌগ কাকে বলে, সমযোজ্যতা কাকে বলে, কয় প্রকারের সমযোজী বন্ধন পাওয়া যায়। এগুলো কিন্তু তারাই পড়বে যাদের প্রিপারেশন অলরেডি ভালো আছে, কারণ এগুলো কিন্তু আসার চান্সেস খুব কম আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোথার থেকে আসবে প্রশ্ন? গঠন থেকে। তাহলে আমাকে বলতে পারি একটি এক বন্ধন সমন্বিত সমযোজী অণুর গঠন দেখো। তাহলে আমার ইচ্ছা মতো আমি যার তারটা দেখাতে পারি। আমি হাইড্রোজেনের দেখাতে পারি, আমি আমাদের ফ্লুরিনের দেখাতে পারি, আমি আমাদের HF মানে হাইড্রোজেন ফ্লোরাইড, HCl, H2O, NH3, মিথেন, যারটা খুশি আমি দেখাতে পারি। আমার ইচ্ছা যে আমি কার এক্সপ্লানেশন দেবো। এবার আমি একটা স্পেশাল কথা বলছি যে একটি এক বন্ধন সমন্বিত মানে কি সিঙ্গেল বন্ড থাকবে
সরল সমযোজী জৈব যৌগ, তাহলে এমন একটা জৈব যৌগ যার কিন্তু সিঙ্গেল বন্ড আছে, সেটা কিন্তু আমাদের মিথেন। তাহলে আমাকে যদি এরকম ভাবে প্রশ্নটা ঘুরিয়ে দেয় তখন কিন্তু আমাকে মিথেনের গঠন দেখাতে হবে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। প্রশ্ন বলতে পারে এক বন্ধন থাকতে হবে, নাইট্রোজেন ঘটিত সমযোজী যৌগ লাগবে, তাহলে তখন আমি কি করবো, NH3 এর কথা বলে দেবো। বোঝা গেল? এরকম ভাবে কিন্তু কোশ্চেনগুলো আমাদেরকে ট্রিক করতে পারে। নেক্সট প্রশ্ন আমাদের বলছে দ্বিবন্ধন, তাহলে আমাদের এক বন্ধন থেকে এগুলো দিতে পারে, দ্বিবন্ধন থেকে কি দেবে, এই 9 থেকে 11 কিন্তু আমাদের একই প্রসেস। এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের সমস্ত এক বন্ধন সম্পর্কিত প্রশ্ন, এগুলো কি দ্বিবন্ধন সম্পর্কিত প্রশ্ন। যদি তুমি পদ্ধতি জানো তোমাকে নতুন করে করে শিখতে হবে না, একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার প্রশ্ন ঘুরিয়ে কি দিতে পারে, প্রশ্ন আমাকে বলতে পারে দ্বিবন্ধন থাকবে এবং মৌলিক অণু হবে। মৌলিক অণু মানে কি, যাদের মধ্যে একই রকমের পরমাণুরা রয়েছে। যেরকম O2, তার মানে কি দুটো অক্সিজেন রয়েছে, তাহলে এটাও অক্সিজেন পরমাণু, এটাও অক্সিজেন পরমাণু, অন্য কেউ তো নেই। কিন্তু যদি আমি বলি CO2, তার মানে কি এখানে একটা কার্বন আছে, দুটো অক্সিজেন আছে, তাহলে দু রকমের পরমাণু আছে, তাহলে তখন কিন্তু সে হয়ে যাবে যৌগিক অণু। তাহলে দ্বিবন্ধনযুক্ত যৌগিক অণু যদি বলে, তাহলে হয় আমি CO2 এর উদাহরণ দেবো, নাহলে C2H4 এর উদাহরণ দেবো। এটা কিন্তু আমাদের MCQ তেও আসতে পারে যে একটি দ্বিবন্ধনযুক্ত মৌলিক অণুকে বলে অপশনে থাকলো, দ্বিবন্ধনযুক্ত যৌগিক অণুকে বলে অপশনে থাকলো, অথবা কিন্তু আমাকে প্রশ্ন এরকম ভাবে বলতে পারে যে একটি দ্বিবন্ধনযুক্ত যৌগিক অণুর গঠন ব্যাখ্যা করো, তখন কিন্তু আমি ইথিন বা ইথিলিনের গঠন ব্যাখ্যা করব। ঠিক আছে? আবার আমাকে প্রশ্ন এরকম বলতে পারে গ্রিন হাউস গ্যাস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন একটি সমযোজী যৌগের লুইস ডট গঠন দেখাও। তাহলে গ্রিন হাউস গ্যাস আমরা জানি যে CO2 সব থেকে বেশি ভূমিকা পালন করে, তাহলে আমি CO2 এর গঠন দেখিয়ে দেবো। তাহলে প্রশ্ন শুধুমাত্র এরকম ভাবে ঘুরিয়ে যেতে পারে যাতে আমাদের কি নিজেদের ব্রেনটাকে ট্রিক করে ফেললো এক্সামিনার, কিন্তু সেটা আমরা করতে দেবো না। ঠিক আছে? তাহলে এবার আসবে আমাদের ত্রিবন্ধনযুক্ত সরল সমযোজী যৌগের অণু। তাহলে এটাও আমাকে যদি না বলে দেয় তাহলে আমি হয় নাইট্রোজেনের দেখিয়ে দেবো যেটা কি আমাদের একটা মৌলিক অণু, আর নাহলে আমি C2H2 এর দেখিয়ে দেবো যেটা একটা যৌগিক অণু। একইভাবে যদি বলে ত্রিবন্ধন বিশিষ্ট মৌলিক অণু, তাহলে আমাকে কিন্তু নাইট্রোজেনেরটা দেখাতে হবে, বা এটা আমাদেরকে MCQ তে আসতে পারতো। আবার যদি বলে ত্রিবন্ধন বিশিষ্ট যৌগিক অণু, তাহলে আমি ইথাইন বা অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এই 12 থেকে 14 অব্দিও কিন্তু আমাদের প্রশ্নটা একই প্রশ্ন। তাহলে এটা গেল আমাদের থার্ড টপিক। এবার চলে আসবে আমাদের ফোর্থ টপিক। ফোর্থ টপিকে আমাদের কি বলছে, আয়নীয় ও সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য এবং পার্থক্য। আমরা যদি এর বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো পড়ে নিই না, সমস্ত প্রশ্ন করতে পারবো। তাহলে আমাদেরকে আলাদা করে বৈশিষ্ট্য দিতে পারে অথবা পার্থক্য দিতে পারে। বৈশিষ্ট্য যেগুলো পড়বো, আমি যদি এদিকে আমাদের সমযোজী যৌগের বৈশিষ্ট্য লিখি, এদিকে যদি আয়নীয় যৌগের বৈশিষ্ট্য লিখি, মাঝখানে দাগ টেনে দিলেই তো আমাদের পার্থক্য হয়ে গেল। তাহলে আমি বৈশিষ্ট্য করলেই পার্থক্য লেখা যাবে। আবার আমি বৈশিষ্ট্য পড়লেই কিন্তু এই সমস্ত প্রশ্ন করতে পারবো। তাহলে আমি তাই জন্য বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় করে দিয়েছি, যেগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে পড়তে পারো। ঠিক আছে? আমি নিচে নোটসের লিঙ্ক দিয়ে দেবো, চিন্তা নেই। এবার এই প্রশ্নগুলো আমরা তাহলে কি করে সলভ করব দেখে নিই। প্রথম আমাকে বলছে ক্লোরোফর্ম এবং সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, আমি একটা জিনিস ট্রিক শিখিয়ে দিচ্ছি। ট্রিকটা কি, যদি আমাদের ধাতুর সাথে অধাতু থাকে, কি বলবো, ধাতুর সাথে অধাতু, এই পার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই। ধাতুর সাথে অধাতু থাকলে তাহলে সেটা হবে কি, আয়নীয় যৌগ। কি হবে? আয়নীয় যৌগ। আর যদি অধাতুর সাথে অধাতু থাকে, অধাতুর সাথে অধাতু, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে আমাদের সমযোজী যৌগ। সমযোজী যৌগ। ঠিক আছে? আচ্ছা, ধাতুর সাথে অধাতু মানে কি, যাদের নামের শেষে আম থাকবে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তাহলে তারা হবে ধাতু। ব্যতিক্রম জিঙ্ক, জিঙ্কের লাস্টে কিন্তু আমাদের আম নেই, তবুও ওটা ধাতু। ঠিক আছে? তাহলে যাদের লাস্টেই আম আছে, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, তাহলে প্রত্যেকে কি ধাতু। যাদের শেষে আম নেই তারা কি অধাতু। যেরকম কি NaCl, তাহলে সোডিয়াম, তাহলে ধাতু। ক্লোরিন, লাস্টে আম নেই, তার মানে অধাতু। তার মানে এটা কি আমাদের আয়নীয় যৌগ। কিন্তু অধাতু অধাতু, যেরকম কি H2, তার মানে কি হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন, লাস্টে কি কোনো আম নেই, তার মানে দুটোই অধাতু। HF, হাইড্রোজেন ফ্লুরিন, লাস্টে আম আছে, কার্বন লাস্টে আম নেই, তার মানে এটাও অধাতু, এটাও অধাতু, তাহলে কি হবে তখন সমযোজী যৌগ। এবার আমাকে প্রশ্ন করতে পারে যে দুটোই কখন হবে, যে আমাদের বোথ, এই যে দুজন, দুজনেই, মানে আয়নীয় যৌগও থাকবে, সমযোজী যৌগও থাকবে। এটা কার ক্ষেত্রে দেখতে পারি, এটা আমরা দেখতে পারি NH4Cl এর ক্ষেত্রে। কিভাবে বুঝবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। NH4Cl, তাই NH4Cl ভাঙলে কি হয়, NH4 প্লাস আর Cl মাইনাস। তাহলে এই যে NH4 প্লাস Cl মাইনাস, তাহলে এদের মধ্যে কি আছে, আয়নীয় বন্ধন। ঠিক আছে? প্লাসে মাইনাসে কি আয়নীয় বন্ধন। আবার এই যে NH4, এখানে নাইট্রোজেন কি, নাইট্রোজেন, তার মানে আম নেই মানে অধাতু। হাইড্রোজেন, তাহলে আম নেই মানে কি অধাতু। তাহলে এই NH এর মধ্যে কি আছে, এইখানটায় আবার কিন্তু আছে আমাদের সমযোজী যৌগ। ঠিক আছে? তার মানে কোন যৌগে আমাদের আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন উভয় বর্তমান, এক্সাম্পল কি NH4Cl। তাহলে এরকম কিন্তু আমাদের নানা রকমের এক্সাম্পল আসতে পারে আমাদের MCQ তে, তখন কিন্তু আমাকে বুঝতে হবে এরকম ভাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের ট্রিকি কোশ্চেন গুলো কি আসতে পারছিল,
ক্লোরোফর্ম আর আমাদের কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড কি হয়, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম মানে ধাতু, ক্লোরাইড মানে কি এর মধ্যে আম নেই, তার মানে এটা কি অধাতু। তাহলে ধাতু অধাতু মানে কি এটা আমাদের আয়নীয় যৌগ, এবং ক্লোরোফর্ম কি আমাদের সমযোজী যৌগ। তাহলে আমরা যখন বৈশিষ্ট্য পড়বো না তখনই দেখবো যে আমাদের যে আয়নীয় যৌগ তারা আমাদের ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগ কি হয়, সমযোজী যৌগ আমাদের ধ্রুবীয় দ্রাবকে অদ্রবণীয় হয়, ঠিক আছে, মানে দ্রবীভূত হতে পারে না। ব্যতিক্রম তখন আমরা দেখে নেবো যে চিনি আর গ্লুকোজ, কিন্তু তারা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। কেন? কারণ আমরা জানি যে আমাদের আয়নীয় যৌগ কি হয়, আমাদের এদের কেলাস গঠন করে থাকে, ঠিক আছে। তাহলে এরকম ভাবেই আমি যখন প্রশ্নগুলো দেখবো না, প্রশ্নটা কই গেল এখানে, হ্যাঁ, প্রশ্ন যখনই দেখবো আমি শুধু বলবো যে ক্লোরোফর্ম একটি সমযোজী যৌগ এবং সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, এবং আমরা জানি যে আমাদের সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয় না, তাই জন্য ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হচ্ছে না। এরকম ভাবেই আমি কি উত্তর দিতে পারবো। তারপর আমি ধরে নিই যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী, কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী নয় কেন? তাহলে সোডিয়াম ক্লোরাইড মানে কি আমাদের আয়নীয় যৌগ, এবং চিনি কি, চিনি বা গ্লুকোজ কি আমাদের সমযোজী যৌগ। তাহলে আমি কি বলবো, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, এবং আয়নীয় যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকে তখন আয়নে বিশ্লিষ্ট হয়। আয়নীয় মানে কি আয়নে বিশ্লিষ্ট হবে, তাহলে আয়নে বিশ্লিষ্ট হলে কি হয়, আমাদের যে আয়নের উপস্থিতি তার কারণে এদের সুপরিবাহী হয়ে যায়। কিন্তু চিনি বা গ্লুকোজ কি সমযোজী যৌগ, এবং সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী হয়। তাহলে আমি কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে এই বৈশিষ্ট্যগুলো পড়লেই আমি এই উত্তরগুলো সব দিতে পারবো। তাহলে এখানে যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমি বৈশিষ্ট্য দেখে পড়তে পারবো। এই যে বলছে সোডিয়াম ক্লোরাইডের বন্ধনকে NaCl হিসেবে কেন প্রকাশ করা যায় না, তাহলে আমরা কি জানি যে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, এবং আয়নীয় যৌগের ক্ষেত্রে একটি আয়ন অপর বিপরীতধর্মী আয়নকে ঘিরে একটি কেলাস গঠন করে থাকে, অর্থাৎ এদের কোনো পৃথক অণুর অস্তিত্ব থাকে না, এবং এরা শক্তিশালী স্থিতারিতিক আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে। তাই এখানে কি আমরা কোনো NaCl বন্ধন দেখাবো না। NaCl এরকম ড্যাশ বন্ধন কাদের ক্ষেত্রে দেখাই, সমযোজী বন্ধনের ক্ষেত্রে, যখন ইলেকট্রন শেয়ারিং হয়, ঠিক আছে। তাহলে সেটাই লিখবো। মেন উত্তরটা কি, যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ। তাহলে এইগুলোই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে, এই কিওয়ার্ডস গুলোই টিচার খুঁজবে যে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ তুমি লিখেছো কিনা, তারপর তুমি আরেক লাইন এক্সপ্লেন করবে, বুঝা গেল। তারপরে একই রকম ভাবে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের থেকে বেশি কেন, তাহলে সোডিয়াম ক্লোরাইড কি, তাহলে ফার্স্ট লাইনে কি লিখবে, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, গ্লুকোজ একটি সমযোজী যৌগ। এবার কি বলবে, যে সোডিয়াম ক্লোরাইড যেহেতু আয়নীয় যৌগ তাই এর উপাদান আয়নগুলি পরস্পর শক্তিশালী স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, ফলে এদেরকে ভাঙতে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন, তাই জন্য কি এর গলনাঙ্ক বেশি হয়। ব্যাস। তাহলে আমরা যদি আয়নীয় যৌগ সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো পড়ে নিই তাহলেই কিন্তু সব প্রশ্ন করতে পারবো। একইভাবে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন বা সংকেত ওজন কেন বলা যাবে না, তাহলে কি বলবো, একই উত্তর হবে। আয়নীয় যৌগের ক্ষেত্রে পৃথক কোনো অণুর অস্তিত্ব থাকে না, কারণ এদের যে উপাদান আয়নগুলি সেগুলো পরস্পর শক্তিশালী স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে একটি কেলাস বা নেটওয়ার্ক গঠন করে অবস্থান করে। তাই জন্য কি এর ক্ষেত্রে আমরা আণবিক ওজন ব্যবহার করব না, বরং সংকেত ওজন ব্যবহার করব। এই প্রশ্নটাই ঘুরিয়ে আমাকে বলতে পারতো যে NaCl এর জন্য তাহলে কি করব, NaCl কি আমাদের সোডিয়াম, তাহলে ধাতু, ক্লোরিন অধাতু, তার মানে কি আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগ যদি হয় তাহলে এর যে ভর 58.5, সোডিয়ামের 23 আর ক্লোরিনের কত 35.5, যোগ করলে কত হবে 58.5, তাহলে ওটাকে আমি আণবিক ভর বলতে পারবো না, কি বলবো, সংকেত ভর। তাহলে এরকম বলবো। একই প্রশ্ন আমাকে বলছে NaCl উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন, মিথেন কেন নয়, তাহলে বলবো মিথেন সমযোজী এবং NaCl কি আমাদের আয়নীয়। এটাই আমাদের এক্সামিনার খুঁজবে, তারপর এক লাইন এক্সপ্লেন করে দেবে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আমাদের উপাদান যে আয়নগুলি সেগুলো পরস্পর শক্তিশালী স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে কেলাস গঠন করে থাকে, তাই ভাঙতে বেশি শক্তি লাগবে, তাই জন্য কি আমাদের উচ্চ গলনাঙ্ক হয়। বোঝা গেল। এবার আমাদের ফাইনাল পার্টে আমরা কিছু ট্রিকি কোশ্চেন দেখবো। ট্রিকি কোশ্চেন অলরেডি আমাদের প্রথম চারটের মধ্যে কভার হয়ে যাবে, তাও আমি আলাদা করে দিয়েছি। কি, একটি পরমাণু থেকে অপর পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তর হয়েছে, মানে কি ইলেকট্রন চলেই গেছে পুরো, তাহলে তখন কি হয়, আয়নীয় বন্ধন। ইলেকট্রন ভাগাভাগি হলে কি হবে, আমাদের সমযোজী বন্ধন। উদাহরণ দিতে বলেছে, তাহলে উদাহরণ দিয়ে দেবো। লুইসের ধারণা অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণের সাহায্যে দেখো। সমযোজী বন্ধনের উদাহরণ দিতে বলছে, যে কোনো একটা দেখিয়ে দেবো, আমার ইচ্ছা CH4 দেখাতে পারি, H2 দেখাতে পারি, NH3 দেখাতে পারি, আমার ইচ্ছা, আমাকে পুরো স্বাধীনতা দিয়েছে, ঠিক আছে। NaCl, HF, MgCl2, HCl, CaO, NH3 এদের মধ্যে কোন যৌগটির অণুর অস্তিত্ব নেই, অণুর অস্তিত্ব কাদের থাকে না, আয়নীয় যৌগদের। তাহলে আমাকে কি খুঁজতে হবে, আমাকে শুধু খুঁজতে হবে যে এদের মধ্যে কোনগুলো আয়নীয় যৌগ। তাহলে NaCl সোডিয়াম ক্লোরিন, তার মানে অধাতু, তাহলে ধাতু অধাতু, তাহলে এটা আমাদের আয়নীয় যৌগ, তাহলে এটা হবে। ম্যাগনেসিয়াম ক্লোরিন, তাহলে ম্যাগনেসিয়াম, তাহলে ধাতু অধাতু, তার মানে কি এটা হবে। HCl CaO, এই যে ক্যালসিয়াম অক্সিজেন, তাহলে
আছে মানে ধাতু, আর অধাতু, তার মানে কি এটা হবে, আর কেউ হবে না। তাহলে এই তিনজনের কি কোনো অণুর অস্তিত্ব থাকবে না, কেন? কারণ এরা আয়নীয় যৌগ। বোঝা গেল? তারপর বলছি একটি মৌলের পারমাণবিক সংখ্যা 7, তার মানে কি সেটা নাইট্রোজেন, তাদের মধ্যে সমযোজী না আয়নীয়। আমি যদি এটাকে ভাঙি তাহলে কি হবে, 2,5, তার মানে কি চাই, ওর 3টে করে ইলেকট্রন কি ও শেয়ার করে নেয়। তাহলে লুইস ডট গঠন অঙ্কন করো। লুইস ডট গঠন কেমন হবে, এরকম, এটাকে লুইস ডট গঠনে ভাঙাতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে HCl গ্যাস সমযোজী যৌগ হলেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী কেন হয়? আচ্ছা, এটার উদাহরণ কি হয়, HCl যখন আমাদের জলে দ্রবীভূত হয় তখন সে কি করে, তখন সে H3O প্লাস এবং কি হয়, Cl মাইনাসে ভেঙে যায়। তাহলে যেই আয়ন তৈরি হয়ে যাচ্ছে তাহলে কি হবে, তড়িৎ বিশ্লেষণ হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু আমাদেরকে গুছিয়ে লিখতে হবে, আর কিচ্ছু না। তাহলে এই সকল প্রশ্নগুলো আমি কি পড়লে পেয়ে যাবো, যদি আমি এর বৈশিষ্ট্যগুলোকে পড়ি। এবার লাস্ট একটা প্রশ্ন এটা পড়ে নেবে যে চিনি বা গ্লুকোজ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত কেন হয়? কারণ ওর মধ্যে হাইড্রক্সিল গ্রুপ ও এইচ থাকে। এই হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে আমাদের চিনি বা গ্লুকোজ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হতে পারে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটুকুই ছিল আমাদের সমস্ত সাজেশন। এই সাজেশনের যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকেই তোমরা যদি রপ্ত করে যাও, এই চ্যাপ্টারে আর কোনো প্রশ্নের বাইরে আসবে না, এটুকু কথা দিলাম। তাই ভালো করে এই প্রশ্নগুলোকে রেডি করো, নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে এই প্রশ্নগুলোকে ডাউনলোড করো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর রেডি করো এবং মাধ্যমিকে একটা ভালো স্কোর নিয়ে আসো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।